এখনো পর্যন্ত এতগুলো মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ হলো না। কি বলছে অজুহাত কি না, এখন সেকেন্ড এসএলএসটি চলছে, তাই একটাই তাদের ওয়েবসাইট, সেই জন্য নাকি আপলোড করা যাচ্ছে না। কতগুলো পেপার সেটা আপলোড করা যাচ্ছে না, এটা কোনো যুক্তি হতে পারে? আসলে তারা চাইছে না। সিবিআইয়ের প্রতি এই ডাইরেকশন ছিল যাতে টেন্টেড ক্যান্ডিডেটদের কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করে দুর্নীতির মাথাগুলোকে বের করে। দুর্নীতি হয়েছে সবাই বুঝতে পারছে, তো দুর্নীতি করলোটা কি? এখনো পর্যন্ত সেসব কিছুই হয়নি। ফলে সেটা না হওয়ার জন্য একটা যেমন হাইকোর্টে কন্টেম্প্ট হয়েছিল, সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টেও ডিরেক্ট কন্টেম্প্ট করেছিল শ্বেতাবতীরা। একটা ক্ষেত্রেই যদি দুর্নীতি হয়, তো সমাজের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি হওয়াটা সেটা স্বাভাবিক পরিণতি হয়ে যাবে। ফলে কখনোই এটা কাঙ্ক্ষিত নয় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হবে, সেটা শিক্ষাক্ষেত্রে। 2 কোটি চাকরি কোথায় দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সেটা জনগণের সামনে বলে দিন। এই যে সিভিক ভলেন্টিয়াররা, ওরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে পার্টিসিপেট করেছে, সেই কনস্টেবল পদের নিয়োগে নাম্বার সহ লিস্ট প্রকাশ করেনি, আদালতে মামলা করে নাম্বার সহ লিস্ট প্রকাশ করতে হয়েছে। তারপরে যখন নাম্বার সহ লিস্ট প্রকাশ হলো, তখন এই সিভিক ভলেন্টিয়াররা দেখছে যে তাদের যতগুলো শূন্যপদ ছিল সেই শূন্যপদে নিয়োগ হয়নি। সরকার তার নিজের কর্মচারীদের, তার নিজের ওয়ার্কারদের এইভাবে ডিপ্রাইভ করছে। এই ডিএ মামলা কেন করতে হয়েছিল? রোপারুল 2009-এর ওই ডেফিনেশন ওয়াইজ যতজন পান, শিক্ষক তাকে দিতে হবে, শিক্ষাকর্মী তাকে দিতে হবে, সরকারি কর্মচারীদের তো অবশ্যই তারা পাবেনই। আপনি যদি মনে করেন যে না আমি দেব না, আমি এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করবো, তাহলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে, এবং সেই কন্টেম্পটের পরিণতি কিন্তু যারা পার্টি টু দ্য প্রসিডিংস তাদের ভোগ করতে হবে, কন্টেমনারদের ভোগ করতে হবে। এই মামলার কন্টেমনার কারা? মুখ্য সচিব এবং অর্থ সচিব। 7বার হারার পরে এখনো দেখুন বিভিন্ন পথ খুঁজে বেড়াচ্ছে, একটা ধোঁয়াশা রেখে দিয়েছে, একে দেবো ওকে দেবো না। এসএসসির যে বিষয়টা, আপনি এবং বিকাশ স্যার আপনারা কাল সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন, কি হলো বিষয়টা? দেখুন, স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে কতগুলো ডাইরেকশন দিয়েছে, যেমন 26,000 চাকরি বাতিল যেমন একটা ডাইরেকশন, সেরকম যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া আরেকটা ডাইরেকশন। সবথেকে গুরুত্বপূর্ণ ওএমআর শিট পাবলিশ করতে হবে। এখনো পর্যন্ত এতগুলো মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ হলো না। ওএমআর শিট পাবলিকেশন কারা চাইছে? যাদের চাকরি বাতিল হয়েছে তারা চাইছে, যারা চাকরি পায়নি তারা চাইছে, যারা ইন্টারভিউয়ে কল পায়নি তারা চাইছে, যারা নট ভেরিফিকেশন লিস্টে ইনক্লুড হয়নি, নট কল ফর ভেরিফিকেশন, তারা চাইছে। তাহলে নট কল ফর ভেরিফিকেশনরা চাইছে, ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ব্যক্তিরা চাইছে, ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা চাইছে, চাকরি বাতিল হওয়া ক্যান্ডিডেটরা চাইছে, প্রত্যেকে চাইছে। চাইছে না কে? সরকার চাইছে না, এসএসসি চাইছে না, বোর্ড চাইছে। যাদের চাইবার কথা তারা চাইছে না, যাদের চাইবার কথা তারা চাইছে। কি বলছে অজুহাত কি না, এখন সেকেন্ড এসএলএসটি চলছে, তাই একটাই তাদের ওয়েবসাইট, সেই জন্য নাকি আপলোড করা যাচ্ছে না। সাহেব বলছে একটার সাথে আর একটা তুলনা, মানে আপনি একসঙ্গে মিলিয়ে দিচ্ছেন কেন? সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আপনি আপলোড করতে কি অসুবিধা? ওয়েবসাইট, মানে সরকারের এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা ওয়েবসাইট তৈরি করা কোনো বিষয় হলো? কতগুলো পেপার সেটা আপলোড করা যাচ্ছে না, এটা কোনো যুক্তি হতে পারে? আসলে তারা চাইছেন না। যাদের টেন্টেড ক্যান্ডিডেট, সাদা খাতার শিক্ষক, তাদের কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করে তারা কাদের টাকা দিয়েছে সেটা যদি বের করে, তাহলে সহজেই এই দুর্নীতির মাথাগুলোকে ধরা যায়। কন্টেমনার কারা? এই শ্বেতাবুদ্দিনের মামলায় কন্টেমনার হচ্ছে একদিকে যেমন দপ্তরের সচিব, অপরদিকে এসএসসি চেয়ারম্যান, বোর্ডের প্রেসিডেন্ট, সঙ্গে সিবিআই ডিরেক্টর। তার কারণ হচ্ছে সিবিআইয়ের প্রতি এই ডাইরেকশন ছিল যাতে টেন্টেড ক্যান্ডিডেটদের কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করে দুর্নীতির মাথাগুলোকে বের করে। কারণ আপনি তো না হলে তো আপনি দুর্নীতিগুলো আইডেন্টিফাই করবেন কি করে? দুর্নীতি হয়েছে সবাই বুঝতে পারছে, তো দুর্নীতি করলোটাকে? এখনো পর্যন্ত সেসব কিছুই হয়নি। ফলে সেটা না হওয়ার জন্য একটা যেমন হাইকোর্টে কন্টেম্প্ট হয়েছিল, সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টেও ডিরেক্ট কন্টেম্প্ট করেছিল শ্বেতাবতীরা। হাইকোর্টের মামলায় সেই সময় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি বলেছিলেন যে না, এই মামলাটি সুপ্রিম কোর্টে হবে। গতকাল সুপ্রিম কোর্ট বলে দিল না, চাইলে হাইকোর্টেও হতে পারে, প্রসিডিংসটা অন্য প্রসিডিং রিট করবে। অপরদিকে
সুপ্রিম কোর্টের সামনে যে কন্টেম্প মামলা ছিল দুটো কালকে, কারণ 3টে মামলা ছিল, তার মধ্যে একটা মামলা হাইকোর্ট থেকে গেছে, সেটা এসএলপির আকারে, আর দুটো কন্টেম্প, ডিরেক্ট কন্টেম্প সুপ্রিম কোর্ট। সেই দুটোর আগামী 11 তারিখ, অর্থাৎ শেতাবুদ্দিনের মামলার পরবর্তী শুনানি আগামী 11ই মে। যারা যারা কন্টেম্প না তাদের প্রত্যেককে নোটিশ দিতে বলল, এবং তাদের নোটিশ দিয়ে তাদের কেন তারা এই কন্টেম্পচুয়াস অ্যাক্টটা করেছে, কেন উইলফুলি ডিসোবে করেছে, কেন ওএমআর শিট পাবলিশ করেনি, কেন এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি, কেন কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করেনি, এই পুরো বিষয়টিকে তারা এসে জানাবে। ইন দ্য মিন হোয়াইল তারা চাইলে ওএমআর শিট পাবলিশ করে দিতে পারেন, সে কথাও বলেছেন। মানে তারা সামনে একটা বড় বিপদে পড়তে চলেছে। অবভিয়াসলি দেখুন, ওএমআর শিট পাবলিশ করতে হবে, এটা করছে না কেন, এটা কারোর কাছে বোধগম্য নয়। আমাকে অনেকেই ফোন করেছেন যাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, কি স্যার বুঝতে পারছি না, আমরা চাইছি, সকলে চাইছে, অথচ এটা ওএমআর শিট পাবলিশ হচ্ছে কেন? অজুহাত কি না আমাদের ওয়েবসাইট নেই, একটাই ওয়েবসাইট, অন্য একটা সিলেকশন প্রসেস চলছে। আরে অন্য সিলেকশন প্রসেস চলছে বলে সেটা আপলোড করা যাবে না? আদালতের নির্দেশ আছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে আপলোড করেছে সুপ্রিম কোর্ট। ফলে এটা না করার কারণ হচ্ছে যে বেসিক্যালি ধামাচাপা দিতে চাইছে। স্যার এইখানে আরেকটা বিষয় উঠে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তিনি একটি সভা থেকে বলছেন যে আমি যতদিন মুখ্যমন্ত্রী হয়েছি আমি 1 পয়সাও বেতন নিই না, কিন্তু এরা আমাকেও চোর বলে। দেখুন, ব্যক্তিগতভাবে কে বেতন নিলেন কি নিলেন না সেটা বিচার্য বিষয় না, তিনি বারবার এই জিনিসটা হাইলাইট কেন করছেন? সেটা তার বিষয়। কিন্তু সরকারিভাবে যদি একটি প্রতিষ্ঠানের দ্বারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, তার ফলে তো গোটা সমাজের সকলেই এফেক্টেড হবে। দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে সমাজের প্রতিটি ক্ষেত্রেও সেটা এফেক্টেড হবে, কারণ এই শিক্ষকদের কাছ থেকেই পার্টি নিয়ে বিভিন্নজন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে যাবেন। তাহলে একটা ক্ষেত্রে যদি দুর্নীতি হয়, তাহলে সমাজের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি হওয়াটা সেটা স্বাভাবিক পরিণতি হয়ে যাবে। ফলে কখনোই এটা কাঙ্ক্ষিত নয় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হবে সেটা শিক্ষাক্ষেত্রে নিয়োগের প্রশ্নে। এই রাজ্যে বর্তমানে আপনি দেখুন, সরকারি ব্যবস্থাপনায় যে কর্মসংস্থান, তার বর্তমান অবস্থা কি? প্রতি বছর এসএসসি হয় না, প্রতি বছর টেট হয় না, টেট হলেও নিয়োগ হয় না, আর টেট হলে সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়। কিরকম দুর্নীতি হয়? ইভেন প্রশ্ন ভুল থেকে শুরু করে এখনো মামলা পেন্ডিং, চাকরি পাওয়ার পরে ডিএ পায় না, শিক্ষকরা এ ক্যাটাগরির স্যালারি পায় না, প্রতিদিন মামলা করতে হয়। ফলে হেলথ স্কিম নেই। আপনি যারা সরকারি চাকরি করছে তাদের ডিপ্রাইভ করছেন, চাকরিতে ঢোকার ক্ষেত্রে দুর্নীতি করছেন। সব থেকে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন বিভিন্ন ক্ষেত্রে, সে বিভিন্ন দপ্তরে কত পরিমাণ কন্ট্রাকচুয়াল ডেলিরেটেড ওয়ার্কার রয়েছে। এই যে ধরুন পুলিশে একদম হোমগার্ড থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার কত টাকা বেতন পান? এত স্বল্প টাকায় একজন ছেলে মেয়েকে কেন ডিপ্রাইভ করবেন? ন্যূনতম স্যালারি কেন দেবেন না? এদের তো পার্মানেন্ট করা নিয়ে ভাবতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন আমি 2 কোটি চাকরি দিয়েছি, 2 কোটির মধ্যে তাহলে উনি এগুলো দেখুন, 2 কোটি চাকরি কোথায় দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটাই জনগণের সামনে বলে দিন। এই যে সিভিক ভলেন্টিয়াররা, ওরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে পার্টিসিপেট করেছিল। সেই কনস্টেবল পদের নিয়োগে নাম্বার সহ লিস্ট প্রকাশ করেনি, আদালতে মামলা করে নাম্বার সহ লিস্ট প্রকাশ করতে হয়েছে। তারপরে যখন নাম্বার সহ লিস্ট প্রকাশ হলো, তখন কনস্টেবলরা দেখছে, এই সিভিক ভলেন্টিয়াররা দেখছে যে তাদের যতগুলো শূন্যপদ ছিল সেই শূন্যপদে নিয়োগ হয়নি। ফলে সরকার তার নিজের কর্মচারীদের, তার নিজের ওয়ার্কারদের এইভাবে ডিপ্রাইভ করছে। এই ডিএ মামলা কেন করতে হয়েছিল? আজ 10 বছর ধরে মামলা লড়া, 9 বছর ধরে প্রায়। কেন? তার কারণ হচ্ছে সরকার ডিপ্রাইভ করেছে। 2009 সালের ওপারুন সেখানে বলা আছে ডিএ আইসি পে অনুযায়ী দিতে হবে। 7বার হারলো। এই মামলা যেভাবে আজ 9 বছর ধরে লড়তে হচ্ছে, 7বার হারার পরে এখনো দেখুন বিভিন্ন পথ খুঁজে বেড়াচ্ছে, একটা ধোঁয়াশা রেখে দিয়েছে। একে দেবো, ওকে দেবো না, এডেড এমপ্লয়ীদের দেবো না, তাদের মধ্যে কর্মচারীদের মধ্যে প্রভেদ করব। শুধু তাই না, ডিরেক্ট বেনিফিট দেবো না, 25% এরিয়া দিয়ে দিতে বলেছেন। 25% এরিয়া দিয়ে দিন, অসুবিধাটি কি? না, দেবেন না। সেটা না দিয়ে আপনি
কিভাবে এই জিপিএফে ঢুকিয়ে দেব, এই এটা করব, এই এ মাসে দেব না, পরের মাসে দেব। আগামী মাসের 15 তারিখ মামলা আছে। আর নতুন করে মেমোরেন্ডাম প্রকাশ ওইসব করেছে। দেখুন, ওই করে আপনি আদালতের রায়কে বাইপাস করতে পারবেন না। আদালতের রায় খুব স্পষ্ট। এর আগে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল ডিএ মামলায় 25% এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে, মানেননি। আপনি বলেছিলেন একটা অ্যাপ্লিকেশন করে আমাকে সময় দেওয়া হোক। হুম। সেই অ্যাপ্লিকেশন ডিসপোজড অফ করেছে। আদালত নির্দিষ্টভাবে বলে দিয়েছে 25% এরিয়া ডিএ ইমিডিয়েটলি দিতে হবে। ওই ইমিডিয়েটলি দিতে হবে। ওই জিপিএফে ঢোকাবো, এই সময় থেকে এই সময়কাল দেব না, 2008 থেকে 2019 আদালতের রায়ে যা বলা আছে ওটাই দিতে হবে। 8 থেকে 19 এই সময়কালের মধ্যে 25% এরিয়া ডিএ দিতে হবে। শুধু তাই না, সুপ্রিম কোর্ট যেভাবে, সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি এবং 2জন হাইকোর্টের বিচারপতি এবং আরেকজন আধিকারিককে দিয়ে যে কমিটি তৈরি করে দিয়েছেন, সেই কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট আপনাকে দিতেই হবে। আর আপনি যদি মনে বলেন যে না আমার হিসাব হয়নি, আমি একে দেবো ওকে দেবো না, ডিএর প্রিন্সিপালটা ঠিক করে দিয়েছে, নীতি নির্ধারণ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কি করে দিয়েছে, ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এই নীতিটা নির্ধারিত করেছে। ওই নীতি অনুযায়ী যতজন স্যালারি পান, যতজন ডিএ পান, তাদের প্রত্যেকেই দিতে হবে। রোপারুল 2009-এর ওই ডেফিনেশন ওয়াইজ যতজন পান, শিক্ষক তাকে দিতে হবে, শিক্ষাকর্মী তাকে দিতে হবে, সরকারি কর্মচারীদের তো অবশ্যই তারা পাবেনই। সঙ্গে ওই সংজ্ঞার দ্বারা যারা গভর্ন হন, ওই সংজ্ঞার দ্বারা যারা সংজ্ঞায়িত হন, তাদের প্রত্যেককে দিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি দেব না, আমি এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করবো, তাহলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে এবং সেই কন্টেম্পটের পরিণতি কিন্তু যারা পার্টি টু দ্য প্রসিডিংস তাদের ভোগ করতে হবে, কন্টেমনারদের ভোগ করতে হবে। আর এই মামলার কন্টেমনার কারা? মুখ্য সচিব এবং অর্থ সচিব, তারা লায়াবল থাকবেন। ফলে এইটা বাইপাস করার কোনো জায়গা নেই।